চম্বল ভারতের বহু চর্চিত একটি জায়গা, যেখানে পুলিশও যেতে ভয় পেত। সেখানেই রাজত্ব চালিয়েছে একের পর এক কুখ্যাত ডাকাত, যাদের ভয়ে কাঁপত গোটা রাজ্য। কিন্তু একজন মহিলা ডাকাতদের সর্দার হবে, তা হয়তো তারা নিজেরাও কল্পনা করতে পারেনি। বন্ধুরা, আমি ডাকাতরানী ফুলন দেবীর কথা বলছি। তার নামে দুটো রাজ্যের প্রশাসন কাঁপত। তার কিছু অজানা কাহিনী আপনাদের শোনাব। উত্তর প্রদেশের একটি গ্রামে নিম্ন বর্ণের হিন্দু পরিবারে ফুলন দেবীর জন্ম হয়। সালটা ছিল 1963। এগারো বছর বয়সে চাচাদের চাপে তার পরিবার তাকে বিয়ে দিতে বাধ্য হয় পুতিলাল নামে ত্রিশূর্ধ্ব এক ব্যক্তির সাথে, যে ফুলন দেবীকে শারীরিক ও যৌন নির্যাতন করত। দারিদ্র্য এবং সামাজিক কারণে জীবনের শুরু থেকেই সংগ্রামের মুখোমুখি হন তিনি। অত্যাচারের মুখে শিশু ফুলন বেশ কয়েকবার স্বামীর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে এলেও সামাজিক চাপের মুখে বারবার তাকে স্বামীর বাড়িতে ফেরত পাঠানো হয়। 1979 সালে জমি দখল নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে চাচাতো ভাইকে পাথর ছুঁড়ে আহত করেন কিশোরী ফুলন। এই ঘটনার পর স্থানীয় থানার পুলিশ তাকে প্রায় 1 মাসের জন্য হাজতখানায় আটক করে রাখে। কারাগারে পুলিশের হাতে ধর্ষণের শিকার হন ফুলন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে পরিবার ও গ্রাম থেকে বহিষ্কার করা হয়। তার জীবনী লেখক মালা সেন ফুলন দেবীকে জিজ্ঞেস করেছিলেন যে থানায় তাকে ধর্ষণ করা হয়েছিল কিনা। জবাবে তিনি বলেছিলেন, তারা আমাকে নিয়ে অনেক মজা করেছিল আর আমাকে প্রচণ্ডভাবে মারধর করেছিল। ওই বছরের জুলাই মাসেই ফুলন দেবীকে তার বাবার বাড়ি থেকে অপহরণ করে বাবু গুজ্জর নামের এক ডাকাতের দল। কিন্তু ওই দলের আরেক ডাকাত বিক্রম মাল্লার ভালো লেগে যায় ফুলন দেবীকে। ফুলন দেবীকে অপহরণের 3 দিনের মধ্যেই বাবু গুজ্জরকে খুন করে দলের নেতা হয় বিক্রম মাল্লা। বিক্রম ফুলন দেবীকেও অস্ত্র চালানো শেখায় এবং ডাকাত দলের সদস্য করে নেয়। স্বজাতির ওপর বাবু গুজ্জরের এই নির্মমতা সহ্য করতে পারেননি বিক্রম মাল্লা। পরের প্রায় 1 বছর তাদের ডাকাত দল উত্তর প্রদেশের দেভারিয়া, কানপুর আর ওরাই অঞ্চলে ত্রাস সঞ্চার করে। বিক্রম মাল্লা ও ফুলন দেবী লুণ্ঠিত সম্পত্তি দরিদ্রদের মাঝে বিলিয়ে দেওয়ার রেওয়াজ চালু করেন। ভালোবেসে দুজন দুজনকে স্বামী স্ত্রীর মর্যাদা দেন। সেসব এলাকার নিম্ন বর্ণের ও দরিদ্র হিন্দুদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় ফুলন দেবী। সেখানকার মানুষের মধ্যে তিনি পরিচিত ছিলেন দস্যু সুন্দরী হিসেবে। ফুলন তার প্রথম স্বামী পুত্তিলালের বসবাসকৃত গ্রাম লুণ্ঠন করেন। তিনি পুত্তিলালকে টেনে নিয়ে এসে জনসমক্ষে শাস্তি দেন ও খচ্চরের পিঠে উল্টো করে বসিয়ে ব্যাপক মারধর করেন। প্রায় মৃত অবস্থায় পুত্তিলালকে ফেলে চলে যায় ডাকাত দল। যাওয়ার সময় কম বয়সের বালিকা মেয়ে বিবাহ করা পুরুষদের জন্য সাবধানবাণী স্বরূপ একটি পত্র রেখে যান ফুলন দেবী। ফুলন দেবী ও বিক্রম মাল্লার এই ডাকাত দলের দৌরাত্ম্য থামে বিক্রম মাল্লার মৃত্যুতে। বিক্রম মাল্লার ডাকাত দলেরই উচ্চ বর্ণের সদস্য। শ্রীরাম জেল থেকে ছাড়া পেয়ে বিক্রমকে হত্যা করে ফুলন দেবীকে অপহরণ করে নিয়ে যায় কানপুরের কাছে বেহমাই গ্রামে। বেহমাই গ্রামে প্রায় 3 সপ্তাহ ধরে ফুলন দেবীকে গণধর্ষণ করে শ্রীরাম সহ আরও অনেকে। মালা সেন তার বইয়ে উল্লেখ করেছেন, বেহমাই গ্রামে থাকার সময় নিজের ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দেওয়ার সময় ফুলন দেবী বলেছিলেন যে গ্রামবাসীর সামনে দিয়ে নগ্ন অবস্থায় কুয়া থেকে পানি আনতেও পাঠানো হয়েছিল তাকে। বেহমাই থেকে পালিয়ে আরেক দস্যু মান সিংয়ের সাথে ডাকাত দল তৈরি করেন ফুলন দেবী। এরপর 81 সালের 14 ফেব্রুয়ারি দল নিয়ে বেহমাই গ্রামে ফিরে যান ফুলন দেবী। সেখানে গিয়ে তারা গ্রামবাসীকে বলেছিলেন শ্রীরামকে তার হাতে তুলে দিতে।
পুরো গ্রামে শ্রীরামকে খুঁজে না পেয়ে ক্ষুব্ধ হয়ে 22 জন ঠাকুর সম্প্রদায়ের পুরুষকে এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে ফুলন দেবীর দলের সদস্যরা। সেই ঘটনায় গোটা ভারতে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছিল। চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ভিপি সিং। ফুলন উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে বসবাসকারী উচ্চবর্ণের লোকদের গ্রামে লুণ্ঠন, ভূস্বামীদের অপহরণ, রেল ডাকাতি ইত্যাদি বিভিন্ন অভিযান চালিয়েছিলেন। হত্যাকাণ্ডের পর ফুলন দেবীর নাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তাকে ভারতে অত্যাচারিত, দলিত, নিম্নবর্ণের ও আদিবাসীদের প্রতিবাদী মুখ হিসেবে বিবেচনা করা হয়। এমনকি তাকে নিয়ে তৈরি হয় চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছিলেন শেখর কাপুর। তার জীবনী নিয়ে লেখা বইটির নাম ছিল ইন্ডিয়াস ব্যান্ডিট কুইন, দ্য ট্রু স্টোরি অব ফুলন দেবী। তারপর থেকে ফুলন দেবী ব্যান্ডিট কুইন নামেও পরিচিত হয়েছিল। পরে ফুলন দেবী যখন আত্মসমর্পণ করেন, তখন তিনি দাবি করেছিলেন যে ওই হত্যাকাণ্ডের সময় তিনি ঘটনাস্থলেই ছিলেনই না। পরে একটি সাধারণ ক্ষমা প্রকল্পের অধীনে হত্যাকাণ্ডের 2 বছর পর মধ্যপ্রদেশে আত্মসমর্পণ করেছিলেন ফুলন। স্থানীয় কয়েকজন সাক্ষীর ভাষ্যেও পরবর্তীতে উঠে এসেছিল যে বেহমাই হত্যাকাণ্ডের নির্দেশ ফুলন দেবী দেননি। তবে অধিকাংশ বর্ণনাতেই পাওয়া যায় যে বেহমাই হত্যাকাণ্ডে ফুলন দেবীর সরাসরি সংশ্লিষ্টতা ছিল। 94 সাল পর্যন্ত তিনি কারাগারে ছিলেন। সাংবাদিক খুশবন্ত সিং তার বই ফুলন দেবী, কুইন অব ডাকোয়েটসে একাধিক প্রত্যক্ষদর্শীর বর্ণনা দিয়ে ওই বর্ণনা দিয়েছেন। এই হত্যাকাণ্ডের পর ফুলন দেবীকে ধরার জন্য চাপ পড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর। প্রায় 1 বছর চেষ্টা করে ফুলন দেবীকে গ্রেপ্তার করতে না পেরে তাকে আত্মসমর্পণ করার জন্য চাপ দেওয়ার চেষ্টা করে মধ্যপ্রদেশের পুলিশ। ফুলন দেবীর সাথে আলোচনার দায়িত্ব দেয়া হয় মধ্যপ্রদেশের ভিন জেলার সে সময়কার এসপি রাজেন্দ্র চতুর্বেদীর ওপর। রাজেন্দ্র চতুর্বেদী 82 সালের ডিসেম্বর মাসে ফুলন দেবীর সাথে দেখা করতে মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশের চম্বল জেলার খেদান এলাকায় একা যাত্রা করেন। তিনি প্রায় 12 ঘণ্টা ছিলেন ফুলন দেবী ও তার দলের সাথে। বিবিসির রেহান ফজলকে দেয়া এক সাক্ষাৎকারে চতুর্বেদী বলেছিলেন যে প্রায় 4-5 ঘণ্টা মোটর সাইকেলে বসে এবং আনুমানিক 6 কিলোমিটার হাঁটার পর ডিসেম্বরের 6 তারিখ ভোর রাতে ফুলন দেবীর সাথে তার দেখা হয়, যাদের সাথে আমি উপত্যকার কাছে যাই। তারা সেখানে আমাকে দাঁড় করিয়ে চলে যায় ও বলে যে রুমালের সিগন্যাল পেলে এগিয়ে যেতে। কিছুক্ষণ পর সিগন্যাল দেখে আমি এগিয়ে একটি টিলার ওপর গিয়ে দাঁড়াই। একটি গাছের আড়াল থেকে লম্বা গড়নের একজন পুরুষ এগিয়ে আসে আমার দিকে। তিনি নিজেকে মান সিং বলে পরিচয় দেন। মান সিং আমাকে এগিয়ে যেতে ইশারা করতেই দেখতে পাই একটি বাতির পেছন থেকে নীল বেল বটম ও নীল কুর্তা পরা এক নারীকে আমার দিকে এগিয়ে আসতে। লাল একটি রুমাল দিয়ে তার ঘাড় পর্যন্ত লম্বা চুল বাঁধা ছিল, কাঁধে ঝুলছিল রাইফেল। সারা বিশ্বে দস্যু সুন্দরী নামে খ্যাত ফুলন দেবী আমার সামনে এসে 501 টাকা আমার পায়ের সামনে রাখলেন। ফুলন দেবী সেদিন নিজের হাতে রাজেন্দ্র চতুর্বেদীকে চা বানিয়ে খাইয়েছিলেন। সিং তখন পরিস্থিতি কিছুটা ঠান্ডা করার জন্য চতুর্বেদীকে পাশে নিয়ে দলের অন্যান্য সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। কিছুক্ষণ পর ফুলন দেবীর মেজাজ কিছুটা ঠান্ডা হলে তিনি আবার চতুর্বেদীকে জিজ্ঞেস করেন, আমি আত্মসমর্পণ করলে আপনারা আমাকে ফাঁসি দেবেন? জবাবে চতুর্বেদী বলেছিলেন, যারা অস্ত্র জমা দেয় আমরা তাদের ফাঁসি দেই না। প্রায় 12 ঘণ্টা ফুলন দেবী ও তার দলের সাথে থাকার পর চতুর্বেদী যখন ফিরে যাচ্ছিলেন, তখন ফুলন দেবী তার মায়ের জন্য একটি আংটি তার কাছে দিয়ে দেন। তবে চতুর্বেদী যে মুখ্যমন্ত্রীর তরফ থেকেই মীমাংসা করতে এসেছে
তা নিশ্চিত করতে ডাকাত দলের একজন সদস্যকে চতুর্বেদীর সাথে যেতে বলেন। এসপি চতুর্বেদী ওই ডাকাত সদস্যকে নিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী অর্জুন সিংয়ের সাথে দেখা করান। তারপর মুখ্যমন্ত্রী অর্জুন সিং ও রাজেন্দ্র চতুর্বেদী তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেন এবং তার কাছ থেকে অনুমতি নেন যেন আত্মসমর্পণ প্রক্রিয়া শুরু করতে পারেন। পরের 2 মাসে রাজেন্দ্র চতুর্বেদী একাধিকবার ফুলন দেবীর সাথে দেখা করেন। একবার তিনি তার স্ত্রীকেও ফুলন দেবীর সাথে দেখা করতে নিয়ে যান। ফুলন দেবী 96 সালে প্রকাশিত হওয়া নিজের আত্মজীবনী আই ফুলন দেবী বইয়ে লিখেছেন, চতুর্বেদীর স্ত্রী খুবই সুশ্রী এবং দয়ালু মহিলা ছিলেন। তিনি আমাকে শাল, কাপড় উপহার দিয়েছিলেন। তিনি ঘরে রান্না করা খাবারও এনে দিয়েছিলেন আমাদের। বিবিসির রেহান ফজল রাজেন্দ্র চতুর্বেদীকে জিজ্ঞেস করেছিলেন যে তিনি কেন তার স্ত্রীকে ফুলন দেবীর সাথে দেখা করাতে নিয়ে গেলেন। সে সময় চতুর্বেদী বলেছিলেন, আমি ফুলনকে দেখাতে চেয়েছিলাম যে আমি তাকে কতটুকু বিশ্বাস করি। 83 সালের ফেব্রুয়ারি মাসে ভিন্ড জেলায় ফুলন দেবী ও তার দলের আত্মসমর্পণের দিন ঠিক করা হয়। রাজেন্দ্র চতুর্বেদী বলছিলেন, তার আগের দিন রাতে থাকার জন্য একটি ডাক বাংলো ঠিক করা হয়েছিল। ওই ডাক বাংলো থেকে যখন আমরা গাড়ি নিয়ে ভিন যাচ্ছিলাম তখন ফুলন দেবীর দল ফাঁকা গুলি চালাতে চালাতে যায়। যেখানে আত্মসমর্পণ হওয়ার কথা ছিল সেখানে স্টেজে মুখ্যমন্ত্রী অর্জুন সিং আগে থেকেই ছিলেন। স্টেজে পৌঁছেই সেখানে রাখা গান্ধীজির ছবিতে ফুলন দেবী প্রণাম করেন। তারপর সেখানে উপস্থিত মানুষের দিকে তাকিয়ে তার হাতের রাইফেল উঁচু করে তারপর সেটি অর্জুন সিংয়ের পায়ের কাছে রাখেন। 83 থেকে 94 সাল পর্যন্ত ফুলন দেবী জেলে ছিলেন, তবে এর মধ্যে তাকে কখনোই উত্তরপ্রদেশের কোনো জেলে নেওয়া হয়নি। 94 সালে তার বিরুদ্ধে থাকা সব মামলা তুলে নেওয়া হয় এবং তিনি কারাগার থেকে মুক্তি পান। মুক্তি পাওয়ার পর তিনি সমাজবাদী পার্টিতে যোগ দেন এবং 96 সালের লোকসভা নির্বাচনে অংশ নেন। কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা ও রাজনীতির সঙ্গে জড়িত না হলেও তিনি উত্তরপ্রদেশের মির্জাপুরের সাংসদ নির্বাচিত হন। এরপর 99 সালে তিনি দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনে জেতেন। সাংসদ থাকা অবস্থাতেই 2001 সালের 25শে জুলাই তার দিল্লির বাসভবনের সামনে তাকে গুলি করে হত্যা করে শের সিং রানা নামের এক যুবক। ফুলন দেবীকে গুলি করে হত্যা করার আগে এই শের সিং রানা তার পরিবারের সাথে সখ্যতা গড়ে তোলেন বলে এক সাক্ষাৎকারে বলেছিলেন ফুলন দেবীর স্বামী অমিত সিং। অমিত সিং আরও বলেন, আমাদের একটি সামাজিক সংগঠন ছিল একলব্য সেনা। ওই সংগঠনে উত্তরাখণ্ডের এক নারী ছিল যার আমাদের বাসায় যাওয়া আসা ছিল। ওই মেয়েটির গাড়ির ড্রাইভার ছিল শের সিং রানা। ওই মেয়েটির সাথেই শের সিং আমাদের ঘরে আসা শুরু করে। যেদিন ফুলন দেবী খুন হয় সেদিনও ছেলেটি আমাদের বাসায় আসে। সেদিন ছিল নাগ পঞ্চমীর দিন, বলছিলেন অমিত সিং। সেদিন ফুলন দেবী শের সিংকে নিজের হাতে তৈরি করা ক্ষীরও খাওয়ান। তারপর পার্লামেন্ট চলে যান। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।